আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর পর অথবা এসএসসি 26 এবং 27 ব্যাচ, এই ক্লাসটি তোমাদের জন্য। তোমরা যারা মানবিক বিভাগে আছো, তোমাদের প্রবণতি ও নাগরিকতা এর প্রথম অধ্যায় নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব। আমি তোমাদের জন্য একটি স্পেশাল সিট রেডি করেছি। এই সিটে তোমাদের যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমাদের সামারি রেডি করেছি। তারপর তোমাদের এমসিকিউ, তারপর ক এবং খ এই পর্বে নিয়ে আলোচনা করব। তো অন্য একটি পর্বে আমরা গ এবং গহ নিয়ে আলোচনা করব। তো এই সিটের স্পেশাল কি, এই সিট হচ্ছে তোমরা যারা যে বই রিডিং পড়তে পারো না বা বই রিডিং পড়তে অসুবিধা হয় বা অনেকে আলসি করে বই রিডিং পড়ে না, তো আমি এমন ভাবে তৈরি করেছি যে এই সিটটি পড়ার পর তোমাদের যে সামারিটুকু পড়ার পর তোমাদের বইয়ে যা যা আছে এই সামারির ভিতরে আছে। তোমরা যদি এই সামারিটুকু পড়ে ফেলো, তো এই অধ্যায়ের ভিতরে যা কিছু আছে সব তোমাদের কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে সামারি পড়বো, তারপর এই পেজে যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো পড়বো, তারপর ক এবং খ নিয়ে আলোচনা করব। তো অন্য একটি পর্বে আর গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডের কাছে, এবং আগাম পর্বে তোমরা কোন অধ্যায়টি যা সেটি কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো এর পর্বে আমরা এই বিষয় থেকে আরম্ভ করব। প্রথমে আমরা সামারি পড়ব, তারপর আমরা এমসিকিউতে যাব। তো পেজ 6 এবং 7 এই পেজের সামারি হলো, সমাজ হলো সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে। তো সমাজের সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ। সমাজ কি? সমাজ হলো সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা কোনো উদ্দেশ্য সাধনের জন্য, সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। তো সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো সংঘবদ্ধতা ও সাধারণ উদ্দেশ্য। সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? সংঘবদ্ধতা ও সাধারণ উদ্দেশ্য। এছাড়া ঐক্য সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো সংঘবদ্ধতা ও সাধারণ উদ্দেশ্য। এছাড়া ঐক্য, সহযোগিতা, নির্ভরশীলতা ও পারস্পরিক সম্পর্ক সমাজকে শক্তিশালী করে। মানুষ সমাজ থেকেই নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবোধ অর্জন করে। তাই সমাজ ছাড়া মানুষ অসম্পূর্ণ। যদি হতে আসে সমাজ ছাড়া মানুষ অসম্পূর্ণ ব্যাখ্যা করো, তাহলে আশা করি তোমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা। তো পরে আছে রাষ্ট্র। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যার 4টি মৌলিক উপাদান হলো। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি? রাষ্ট্রের মৌলিক উপাদান হচ্ছে 4টি। রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের মৌলিক উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের যে 4টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই রাষ্ট্রের 4টি উপাদান। তো রাষ্ট্র ছাড়া সামাজিক জীবন নিরাপদ নয়। সরকারের কাজ হলো রাষ্ট্র পরিচালনা ও জনগণের কল্যাণ সাধন করা। সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বাধীনতা ও কর্তৃত্বের প্রতীক। সার্বভৌমত্ব কি? রাষ্ট্রের স্বাধীনতা ও কর্তৃত্বের প্রতীক। তখন আমরা যাবো এমসিকিউতে। তো প্রথম এমসিকিউটি হচ্ছে, সমাজ বলতে কি বোঝায়? রাজনৈতিক সংগঠন, সংঘবদ্ধ জনগোষ্ঠী, একক ব্যক্তি, প্রশাসনিক ব্যবস্থা। আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে সংঘবদ্ধ জনগোষ্ঠী। তারপরে এমসিকিউটি হলো, সমাজ গঠনের জন্য কতটি বৈশিষ্ট্য প্রধান? কতটি বৈশিষ্ট্য প্রধান? 2টি বৈশিষ্ট্য প্রধান। সংঘবদ্ধতা ও সংঘবদ্ধতা ও সাধারণ উদ্দেশ্য। তো পরের এমসিকিউটি হচ্ছে, সমাজের মূল উদ্দেশ্য কি? সমাজের মূল উদ্দেশ্য হলো আহ সাধারণ উদ্দেশ্য সাধন। সাধারণ উদ্দেশ্য সাধন। পরের এমসিকিউটি হচ্ছে, অ্যারিস্টটল মানুষকে কি বলেছেন? তো অ্যারিস্টটল যে সংজ্ঞাটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সামাজিক জীব। অ্যারিস্টটল মানুষকে বলেছেন সামাজিক জীব। তো পরের এমসিকিউটি হচ্ছে, রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান আছে? রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান আছে। আমরা সামারিতে পড়ে এসেছি রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান আছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। খুবই গুরুত্বপূর্ণ এটি। এমসিকিউর জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। তো 7 নং এমসিকিউ হচ্ছে, বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন কত? বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন 1,11,813 বর্গ কিমি। 1,11,813 বর্গ কিমি। তো সরকার কয়টি ভাগে বিভক্ত? সরকার 3টি ভাগে বিভক্ত। আমরা সামাজিক পড়ে এসেছি। তো 9 নং এমসিকিউ হচ্ছে, বাংলাদেশের সরকার কেমন ব্যবস্থা অনুসরণ করে? বাংলাদেশ সরকার কেমন ব্যবস্থা অনুসরণ করে? রাষ্ট্রপতি শাসিত, রাজনৈতিক, সংসদীয়, গণতান্ত্রিক। আমরা সকলে জানি আমাদের সরকার সংসদীয় সরকার। তো 10 নং এমসিকিউ হচ্ছে, সার্বভৌমত্বের কয়টি দিক আছে? 1টি, 2টি, 3টি, 4টি। আসলে সার্বভৌমত্বের 2টি দিক আছে। তা আমরা এবার যখন আমরা সৃজনশীল পড়ব তখন আমরা সৃজনশীলে আলোচনা করব সার্বভৌমত্বের দিক নিয়ে। তো জ্ঞানমূলক প্রশ্ন আছে
এখানে 5টি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপর আমরা যাব অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে শর্ট ভাবে লিখেছি, তোমরা একটু বিস্তারিত ভাবে লিখবে। তো এখন আমরা চলে যাব আমাদের পেজ 7 to 8। তো 7 to 8 সামারি প্রথমে আমরা পড়বো, তারপর আমরা এমসিকিউ হয়ে যাব। রাষ্ট্র কখন ও কিভাবে সৃষ্টি হয়েছে তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে বিভিন্ন চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বিশ্লেষণ করে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ মতবাদ? 4টি মতবাদ। প্রথমটি হচ্ছে ঐশী মতবাদ। এর মধ্যে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, শাসক তার প্রতিনিধি এবং জনগণের কাছে দায়বদ্ধ নন। আমি যে মূল পয়েন্টগুলো, সেই মূল পয়েন্টগুলো লিখেছি, কারণ তোমরা এই যে ঐশী মতবাদ, এই ঐশী মতবাদ কি এটা বোঝার জন্য, বা বলপ্রয়োগ মতবাদ কি এবং বোঝার জন্য, বা এর মূল কথা কি, আমি শুধু এই বিষয়গুলো লিখেছি। তো ঐশী মতবাদ কি? ঐশী মতবাদ হলো বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, শাসক তার প্রতিনিধি এবং জনগণের কাছে দায়বদ্ধ নন। বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এই মতে বলশালী শক্তিরা দুর্বলের জয় করে রাষ্ট্রে, দুর্বলদের জয় করে রাষ্ট্রের সৃষ্টি করেছে। তো 3 নম্বর হলো সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী মানুষ প্রকৃতির রাজ্যের বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে পরস্পরের চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে। তো 4 নম্বর হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এবং মতবাদের মতে রাষ্ট্র দীর্ঘদিন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের ফলে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে গড়ে উঠেছে। এই 4টি মতবাদ, 4টির মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে গ্রহণযোগ্য। কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, কারণ এটি রাষ্ট্র সৃষ্টির বাস্তব প্রক্রিয়াকে তুলে ধরে। তো সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হলো এই যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। আর এর মতবাদের মূল কথা কি? এর মতবাদের মূল কথা হলো রাষ্ট্র দীর্ঘদিন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক, রাজনৈতিক বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। তো এখন আমরা যাব এমসিকিউতে। তো প্রথম এমসিকিউটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? বা পড়েছি সবচেয়ে প্রাচীন মতবাদ হলো ঐশী মতবাদ। তো 2 নং এমসিকিউটি হচ্ছে ঐশী মতবাদ অনুসারে রাষ্ট্র সৃষ্টি করেছেন কে? ঐশী মতবাদ অনুসারে রাষ্ট্র সৃষ্টি করেছেন বিধাতা বা স্রষ্টা। বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছে। তো 3 নং এমসিকিউটি হচ্ছে শাসক তার কাজের জন্য কেবল বিধাতার নিকট দায়ী। এটি কোন মতবাদের অন্তর্ভুক্ত? আমরা পড়েছি এটি শুধু ঐশী মতবাদ অন্তর্ভুক্ত। বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনি পরিচালনা করেন, এবং শাসক তার কাজের জন্য বিধাতার নিকট দায়ী। এটি হচ্ছে ঐশী মতবাদ। 4 নং এমসিকিউটি হচ্ছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কি? শক্তির জোরে। রাষ্ট্রের উৎপত্তি হয়েছে শক্তির জোরে। গ উত্তর। এখন আমরা যাব 5 নং এমসিকিউ। যে 5 নং এমসিকিউ হচ্ছে, এবার আমরা যাব 5 নং এমসিকিউতে। 5 নং এমসিকিউটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কে ছিলেন? সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন হবস, লক ও রুসো। হবস, লক ও রুসো চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। তারপরে এমসিকিউটি হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মতে রাষ্ট্র গঠনের প্রধান উপাদান নয়। প্রধান উপাদান নয় কোনটি? রক্তের বন্ধন, ধর্মীয় বন্ধন, বল প্রয়োগ, সাংস্কৃতিক বন্ধন। ঐতিহাসিক বা বিবর্তন মতে রাষ্ট্র গঠনের প্রধান উপাদান নয় কি? বল প্রয়োগ। বল প্রয়োগ হচ্ছে বল প্রয়োগ মতবাদের উদাহরণ। এটি ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের উদাহরণ নয়। তারপর আমরা যাব 7 নং এমসিকিউতে। রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের ফল নয়, এই মতবাদ কার? রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের ফল নয়, এই এই কার? এটা হচ্ছে গার্নার। খুবই গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাগুলো। এটা হচ্ছে গার্নারের মতবাদ। তো 8 নং এমসিকিউটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্র উৎপত্তি মতবাদ কোনটি? সবচেয়ে গ্রহণযোগ্য এমসিকিউতে চলে এসেছে। সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তো এখন আমরা যাব জ্ঞানমূলক প্রশ্নতে। এর জন্য আমাদের স্ক্রিনশট দিয়ে নিতে পারো। কয়েকটি 5টি 6টি জ্ঞানমূলক প্রশ্ন আছে এখানে। তারপর আছে এর জন্য অনুদানমূলক প্রশ্ন। আমি শর্টকাটে তোমাদের বোঝার জন্য এগুলো রেখেছি, তোমরা একটু বিস্তারিত লিখবে। তখন আমরা যাব পেজ 9-এ। পেজ 9-এ আমরা যাব সামারি। প্রথমে হচ্ছে আমরা দেখবো সামারি। রাষ্ট্রের একটি মৌলিক উপাদান হলো সরকার। রাষ্ট্রের একটি মৌলিক উপাদান কি? মৌলিক উপাদান হলো সরকার। তো রাষ্ট্রের একটি মৌলিক উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না।
কারণ সরকারের মাধ্যমেই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়। সরকারের ৩টি বিভাগ আছে। সরকারের কয়টি বিভাগ আছে? সরকারের ৩টি বিভাগ আছে। ৩টি বিভাগ কি? আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে এবং শাসন বিভাগ তা বাস্তবায়ন করে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো করে, এবং বিচার বিভাগ তা নিশ্চিত করে। বিচার বিভাগ তা কি করে? নিশ্চিত করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে এবং সরকার জনপ্রতিনিধি হিসেবে কাজ করে। রাষ্ট্র সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্র স্থায়ী, বিমূর্ত ও সার্বভৌম, আর সরকার অস্থায়ী, পরিবর্তনশীল ও রাষ্ট্র পরিচালনার সংস্থা। তো এই বিষয়গুলো আমি সবটা তোমাদের সুন্দরে বোঝার জন্য শর্টকাটে লিখেছি। আসলে যদি হয়ে আসে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য তোমরা লিখবে রাষ্ট্র স্থায়ী এবং বিবর্তন ও সার্বভৌম, সরকার অস্থায়ী, পরিবর্তনশীল ও রাষ্ট্রের পরিচালনাকারী সংস্থা। তো সুতরাং সরকার রাষ্ট্রের প্রাণ শক্তি। সরকার রাষ্ট্রের প্রাণ শক্তি। এখন যদি হতে আসে সরকার রাষ্ট্রের প্রাণ শক্তি ব্যাখ্যা করো, আশা করি তোমরা পারবা। রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সরকার প্রয়োজন হয়। তো এখন আমরা যাব এমসিকিউতে। আমাদের পেজ 9 এর সামারি এটুকুই। তো প্রথম এমসিকিউটি হচ্ছে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো কি? রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। এখন আমরা যাব দ্বিতীয় এমসিকিউতে। দ্বিতীয় এমসিকিউ হচ্ছে সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হয়, টিকে থাকতে পারে, গঠিত হয় না, কোনো কাজ করতে পারে না। আসলে এর অর্থ হচ্ছে সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। তো এখন আমরা যাব পরে এমসিকিউতে। 3 নং এমসিকিউটি হচ্ছে সরকারের 3টি বিভাগ হলো কি? সরকারের 3টি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো উত্তর হবে কি? উত্তর হবে খ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 4 নং এমসিকিউটি হচ্ছে বিচার বিভাগের প্রধান কাজ কি? বিচার বিভাগের প্রধান কাজ হচ্ছে অপরাধীকে শাস্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো বিচার বিভাগের প্রধান কাজ কি? বিচার বিভাগের প্রধান আইন অপরাধীকে শাস্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এখন আমরা যাবো পরে এমসিকিউটি। 5 নং এমসিকিউটি হচ্ছে আমি রাষ্ট্র একটি কার? এই উক্তিটি হচ্ছে চতুর্দশ লুই। লুই চতুর্দশ বা চতুর্দশ লুই, এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন আমি রাষ্ট্র। তো রাষ্ট্র ও সরকারের পার্থক্য নির্ধারণ করা হয় কয়টি বিষয়? তো রাষ্ট্র ও সরকারের পার্থক্য নির্ধারণ করা হয় 6টি বিষয়। আমরা যাব 7 নং এমসিকিউতে। রাষ্ট্রের প্রকৃতি কেমন? রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে বিমূর্ত, অস্থায়ী। রাষ্ট্রের প্রকৃতি কি? বিমূর্ত ও স্থায়ী। তো আমরা যাব পরে এমসিকিউতে। পরে এমসিকিউ হচ্ছে 8 নং এমসিকিউ। 8 নং এমসিকিউ হচ্ছে সরকার কিভাবে গঠিত হয়? জনগণের নির্বাচনের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, রাজ পরিবারের মাধ্যমে, বিদেশি প্রভাবের মাধ্যমে। তো এই উত্তরটি হচ্ছে জনগণের মাধ্যমে। এখন আমরা যাব জ্ঞানমূলক প্রশ্নে। জ্ঞানমূলক প্রশ্ন এখানে আছে 5টি প্রশ্ন আছে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপর আমরা যাব অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু বিস্তারিত দেখবে, আমি শুধু মেইন বিষয়গুলো তুলে ধরেছি। তারপর এই 4টি এখানে আছে অনুধাবনমূলক প্রশ্ন। তো এই মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ। পেজ 9 পর্যন্ত আমাদের অধ্যায় শেষ। আশা করি তোমরা এই অধ্যায় বুঝতে পেরেছো। তো এই পেজ 9 পর্যন্ত আমাদের এই অধ্যায় শেষ। আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তো গ এবং ঘ এর জন্য আমরা নতুন একটি পর্ব নিয়ে আসবো। সেখানে আমরা গ এবং ঘ এর জন্য কিভাবে গ এবং ঘ আসবে এবং কিভাবে আমরা লিখতে হবে তা আমরা পুরোপুরি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই যে বইয়ের যে কনসেপ্ট গুলো এগুলো ক্লিয়ার হয়েছে এবং এমসিকিউ এবং খ খ তোমাদের ক্লিয়ার হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আগামী পর্বে তোমরা কোন অধ্যায়টি চাও সেটি কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।